আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা রাখি। আপনারা যারা কমেন্ট করেন বা এই কয়েকদিন যাবৎ কমেন্ট করছেন, সবার কমেন্টই আমি খুব মনোযোগ দিয়ে পড়ি এবং যারা ফুটবল সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, তাদের ফিডব্যাক থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি। পাশে ছিলেন এবং আগামীতেও পাশে থাকবেন আশা রাখি। তাই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য নতুনদের। আজকে আলোচনা করব কেন ব্রাজিলের এই অবস্থা। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, তারপরও আশা রাখি আজকের ভিডিওতে ব্রাজিল ফুটবলের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব, সেটার মাধ্যমে আপনারা ব্রাজিল ফুটবল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। ব্রাজিলের এই ধসটা কোথা থেকে, এবং আমরা এটা হয়তো বুঝতে পেরেছি প্রথম যখন ব্রাজিল আর্জেন্টিনার কাছে গত বছর হেরে গেল, তাও আবার নিজের ঘরের মাঠে, যেখানে এই হারের আগে আর্জেন্টিনার কোনো জয় নেই এবং ব্রাজিলের ঘরের মাঠে ১০০ বছরের ইতিহাসে বিশ্বকাপ বাছাই পর্বের কোনো ম্যাচ হারার রেকর্ড নেই। সেখান থেকেই বোঝা যাচ্ছে ব্রাজিল ফুটবলের পতন। কিন্তু ব্রাজিল ফুটবলের প্রথম পতন শুরু হয় ২০১০ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের কাছে হেরে বাদ পড়ার পর থেকে। শুধু এক নেইমারের জন্য এই ব্যাপারটা আমাদের চোখে পড়তে সময় লেগেছে ১৪ বছর। হ্যাঁ, এটা সত্য। এর মাঝে ব্রাজিল জিতেছে একটি কনফেডারেশন কাপ, দুইটি অলিম্পিক গোল্ড মেডেল ও একটি কোপা আমেরিকা, কিন্তু দলগতভাবে ছিল না ব্রাজিলের সেই ঐতিহ্যের কোনো ছাপ। আর্জেন্টিনার সাবেক এক খেলোয়াড় আর্জেন্টিনার সাথে এই হার নিয়ে উদ্বিগ্ন ও হতাশ হতে দেখা গেছে এবং এর কারণও সে বলেছে। এই সাবেক আর্জেন্টাইন খেলোয়াড় বলে, আমি আর্জেন্টিনার খেলোয়াড় এবং আর্জেন্টিনার সাবেক কোচ হতে পারি, কিন্তু দিন শেষে এই খেলাটা আমার। ব্রাজিল ফুটবলের এমন ধস নামলে লাতিন ফুটবলেও ধস নামবে, সাথে এর প্রভাব পড়বে বিশ্ব ফুটবলেও। এটা আমাকে খুব ভাবাচ্ছে। দেখেন, এর আগে ব্রাজিল ২৪ বছর বিশ্বকাপ জিততে পারে নাই, কিন্তু ১৯৭০-এর পর ১৯৭৪, ১৯৮২ পর্যন্ত ব্রাজিল ফুটবলে এসেছে অনেক তারকা খেলোয়াড়, যাদের ফুটবল খেলা দেখা শুধু চোখের শান্তি ছিল তেমনটা না, তারা পুরো ফুটবল বিশ্বকে ডমিনেট করে খেলে গেছে। কিন্তু ২০১০-এর পর ব্রাজিল কি ২০১৪, ২০১৮ কিংবা ২০২২ এই তিনটা বিশ্বকাপে সেইভাবে ডমিনেট করে খেলতে পেরেছে? এখানে অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাবে। ফেভারেট হয়ে বিশ্বকাপে যাওয়া আর ডমিনেট করে খেলা এক না। এই ডমিনেটিং ফুটবল থেকে মনে পড়লো আরেকটা কথা বলে রাখি, ২০০২ এর পর থেকে ২০১০ পর্যন্ত ব্রাজিল কিন্তু একক ডমিনেন্ট করে খেলে গেছে এবং যারা তখন থেকে ফুটবল দেখে আসছে তারা জানে তখন তাদের ফুটবলে ছিল আলাদা একটা শক্তি। মনে হচ্ছিল ব্রাজিলের ফুটবলের পাইপলাইন দেখে যে এই দলটা যে কোনো সময় ষষ্ঠ অর্থাৎ মিশন হেক্সা বিশ্বকাপ জিততে যাচ্ছে, কিন্তু ভাগ্যের জন্য হয়নি। যেমন ২০০৬, এখনো আমার মনে আছে ব্রাজিল পুরো আসর খেলেছে বিশ্ব চ্যাম্পিয়নের মতো। তারপর কোয়ার্টার ফাইনালে সেই রাত। ফ্রান্সের ভাগ্য ভালো বলতেই হবে, জিদানের কিছু অমানবিক পারফরমেন্সের কারণে ব্রাজিল হেরে যায়। কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু ব্রাজিল ইন্টায়ার টুর্নামেন্টে ভালো খেলেছে। তেমনি ২০১০-এও ব্রাজিল ভালো ফুটবল খেলেছে বাদ পড়ার ম্যাচটা বাদে। কিন্তু যদি ২০১৪, ২০১৮, ২০২২ এই তিনটা বিশ্বকাপের দিকে তাকান, তাহলে দেখবেন ফ্যান হিসাবে আমরা সবসময়ই একটা ভয়ে থেকেছি, এই না বাদ পড়ে যায় ব্রাজিল। দেখেন, ফুটবল একজন মানুষের খেলা না, এটা সত্যি, কিন্তু কিছু কিছু খেলোয়াড় থাকে যারা তাদের একক নৈপুণ্যতে খেলা বের করে আনতে পারে, সাথে অন্য খেলোয়াড়দের সাপোর্টও থাকে। যেমন ২০২২ কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারের একক নৈপুণ্যতায় খেলা বের করে এনে ফেলেছিল, কিন্তু নেইমার বাদে কোচ থেকে শুরু করে পুরো দল বেশি বোঝার কারণে ব্রাজিল হেরে বিদায় নিতে হয়েছিল। দেখেন, শুরুতে আমি বলেছিলাম না ২০১০-এর পর ব্রাজিল ফুটবলের ধস শুরু হয়েছে, শুধু নেইমারের জন্য বোঝা যায়নি। এর একটা উদাহরণ দেই। স্প্যানিশ এক গণমাধ্যমে নিউজ হয়েছে, ব্রাজিল যখন উরুগুয়ের সাথে ম্যাচ খেলছিল তখন নেইমার একটি অনুষ্ঠানে ছিল, সেখান থেকে খেলা দেখেছে। ব্রাজিল যখন বাদ পড়ে তখন সেই অনুষ্ঠানে নেইমারকে কাঁদতে দেখা যায়, আর মাঠে যারা খেলছে তারা বিপক্ষ খেলোয়াড়দের কাঁধে হাত রেখে কথা বলছে, হাসাহাসি করছে। এটা দেখে ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারা যায়। দেখেন, আমি যে কথাটা বললাম সেই কথাটা ব্রাজিলের সাবেক খেলোয়াড় মারিলো জাগালো ২০১৪ সালে জার্মানির কাছে ৭-১ গোলে হারার পর বলেছিল, বর্তমান ব্রাজিল দলে নেইমার ছাড়া কেউ দলের জন্য জীবন দিয়ে খেলে না। জাগালো কিন্তু এর কারণও বলেছে, নেইমার ছাড়া এই দলটাকে কেউ ব্রাজিলের সেই ঐতিহ্য বুকে ধারণ করে না। এর প্রমাণও কিন্তু আমরা তারপর থেকে পেতে শুরু করেছি। যখনই নেইমার মাঠে নেই, ব্রাজিল ছন্নছাড়া ফুটবল খেলে। যে কারণগুলোর জন্য আজকে ব্রাজিলের এই অবস্থা, একটু পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। এই কয়েকদিন অর্থাৎ ব্রাজিল উরুগুয়ের সাথে বাদ পড়ে যাওয়ার পর থেকে এই জিনিসগুলো নিয়ে আমি নিজে যাচাই করেছি, অনেকের সাথে আলোচনা করেছি এবং অনেক ইন্টারন্যাশনাল জার্নালিজমের কথা শুনে বিচার বিশ্লেষণের মাধ্যমে এই পয়েন্টগুলো আমার চোখে পড়েছে। এক, ব্রাজিলকে বুকে ধারণ। নেইমার বাদে বর্তমান ব্রাজিল দলের কেউই ব্রাজিলকে বুকে ধারণ করে না। যদি দেখেন তাহলে বুঝবেন ভিনি, রদ্রিগো এরা ছুটিতেও ব্রাজিলে আসে না। যদি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করেন তাহলে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন।
এবং এই ব্যাপারটা এতটা হাইলাইট করার কারণ ব্রাজিল বনাম উরুগুয়ের ম্যাচের আগে উরুগুয়ের কোচ কি বলেছিল মনে আছে? ব্রাজিলের এই তরুণ খেলোয়াড়রা যেভাবে ১৯ না পেরোতেই ইউরোপের দিকে ধাবিত হচ্ছে, এটি ব্রাজিল ফুটবলের জন্য ভয়ঙ্কর হতে যাচ্ছে। কারণ ফুটবল মানে এরা ভেবে বসেছে ক্লাব। এটা একটা দলের জন্য কতটা ভয়ঙ্কর একবার ভাবুন। ভিনি রদ্রিগোরা ক্লাবে জয়ের জন্য জীবন দিয়ে খেলে, আর তাদের চোখের সামনে ব্রাজিল বাদ পড়ে তারা দেখে। আর তাদের খেলার ধরন দেখে মনে হয় তারা দায়সারা কাজ করতেছে। এনরিকের মতো ১৭ বছর বয়সী একজন খেলোয়াড়ের এমন স্টেটমেন্ট দেখলে সত্যি অবাক লাগে এবং আফসোস হয়, তাকে আমরা পেলের উত্তরসূরি মনে করছিলাম, সে কি আদৌ পেলের উত্তরসূরি হতে পারবে? এনরিক বলেছে, আমাদের অনেক খেলোয়াড় চাইলেই এই সময় ছুটি কাটাতে পারত, কোপা আমেরিকা না খেলে, তবুও তারা এখানে খেলতে এসেছে, এটা তাদের স্বপ্ন। তিনি আরো বলেছেন, কোপা আমেরিকা থেকে বাদ পড়ায় আমার খুব কষ্ট হচ্ছে, যা বলে বোঝানো সম্ভব না। তবে আমার নজর চিন্তা ভাবনা শুধু রিয়াল মাদ্রিদকে নিয়ে। যেখানে মেসি বলেছে, আমি আমার ক্লাবের সব অর্জন দিয়ে দিতে রাজি একটা বিশ্বকাপ ও ন্যাশনাল ট্রফির জন্য। বাদ দেন এই কথা। কোন দিন আপনি মেসি, রোনালদো, নেইমারের মুখে শুনেছেন সদ্য দল কোনো টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর ক্লাব নিয়ে কথা বলতে, যে আমার পুরো টার্গেট এখন ক্লাব? এই অ্যান্ডিকের কাছ থেকে আপনি কি আশা করেন? এই খেলোয়াড় আপনার দলের জন্য জীবন দেবে? এই খেলোয়াড়ের এখনো রিয়াল মাদ্রিদের বাতাস ভালোভাবে গায়ে লাগেইনি। যখন রিয়াল মাদ্রিদে পুরোপুরি বাতাস এবং খ্যাতি পেতে শুরু করবে, তখন রিয়াল মাদ্রিদ ছাড়া কিছুই বুঝবে না, এতটুক নিশ্চিত থাকতে পারেন। কেন আমি নেইমারের সাবেক সতীর্থদের কথা বললাম না যে তারাও জীবন দিয়ে খেলতো না? কারণ আপনি মার্সেলোর দিকে দেখেন, মার্সেলো সে তার ছেলেকে কিভাবে পারলো স্পেনের হয়ে খেলাতে। ব্রাজিলের জন্য তারা কেমন জীবন দিতে পারে বুঝতে পারছেন তো? যেখানে ক্লাবে খেলাটা তারা এতটা গুরুত্বপূর্ণ ভাবে, সেখানে তাদের পূর্বসূরীরা রিভালদোরা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নিজেরা চাঁদা দিয়ে প্লেন ভাড়া করে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়েছিল। তখন ব্রাজিল ফুটবল ফেডারেশনের একটু সমস্যা ছিল। আর এখনকার খেলোয়াড়দের কথা শুনে মনে হয় তারা ব্রাজিল দলের উপর করুণা করছে। এতটা আনপ্রফেশনালিজম, এতটা ডেডিকেশনের অভাব থাকলে কিভাবে একটা দল জিততে পারে? ২. কোচ সংকট। মারিও জাগালোর কথা দিয়ে শুরু করব। ব্রাজিলে বর্তমানে নিজস্ব কোনো ভালো কোচ নেই। দেখেন, এইবারের কোপাতে যে দলগুলো ভালো করেছে সবগুলো দলের কোচ আর্জেন্টাইন। সেখানে ব্রাজিল এত এত তারকা ফুটবলার থাকার পরও ভালো কোচ নেই। একটা সময় ছিল ব্রাজিলে শুধু খেলোয়াড় না, কোচ উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। সেখানে ব্রাজিলের তারকা কোচ নেই। বলতে কষ্ট হলেও ব্রাজিল দলের বর্তমান কোচ দরিবাল জুনিয়র, যে কোনোদিন ব্রাজিলের হয়ে খেলার সুযোগই পায়নি। ৩. সিনিয়র খেলোয়াড়দের অভাব। ব্রাজিলের এই দলে এখন অনেক তারকা খেলোয়াড়দের থাকার কথা ছিল, রবিনহো, পাতো, নেইমার। নেইমার না হয় ইনজুরি, কিন্তু সিনিয়র অন্য খেলোয়াড়রা কোথায়? খেয়াল করলে দেখবেন ব্রাজিলের বর্তমানে একটা সিনিয়র জেনারেশনের গ্যাপ রয়েছে। রোনালদো নাজারিও, রোনালদিনহো, কাকার মতো খেলোয়াড়রা যাদের হাতে রেখে গিয়েছিল ব্রাজিলকে, তারা কেউই এখন নেই। এরা কোথায়? একটা পুরো জেনারেশন নেই। খেলতে হচ্ছে নতুনদের নিয়ে। আপনি কি ভাবেন এরা যদি থাকতো তাহলে পাকুয়েতা, ব্রুনো, ভিনি, রদ্রিগো, রাফিনহা এরা জায়গা পেত দলে? এই তরুণরা আরো ভালো খেলার আশা পেত তাদের দেখে। উল্টাপাল্টা জীবনযাপন করে হারিয়ে গেছে একটা সিনিয়র জেনারেশন। এটা দেখে তরুণ খেলোয়াড়রা কি শিখবে? ৪. সাবেক খেলোয়াড়দের ব্রাজিল থেকে বিচ্ছিন্ন। ৯০ দশকের ফুটবলারদের যদি দেখেন, তারা কেউই ব্রাজিলের সাথে জড়িত নয়। উল্টো খেলা দেখতে যায় অন্য দেশের, আর মিডিয়াতে এসে বলে ব্রাজিলের খেলা দেখবো না। এটা কত বড় প্রভাব পড়তে পারে তরুণদের মানসিকতায়, এটা একবার ভেবে দেখেছেন? অ্যান্ডিকের মতো খেলোয়াড়রা এর জন্যই এমন কথা বলতে পারে মিডিয়াতে এসে। কিন্তু কি উচিত ছিল? ৯০ দশকের এরা কেউ ব্রাজিলের কোচ হবে, কেউ পরামর্শদাতা হবে, কেউ টেকনিক্যাল টিমের সাথে জড়িত থাকবে, কেউ আন্ডার-19, আন্ডার-17, আন্ডার-16 এর কোচ হবে। কিন্তু দুঃখের বিষয়, তারা কেউই কোথাও নেই। উল্টো তারা ইউরোপের ক্লাবগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসিডর, যেখানে তাদের দলের এই অবস্থা। আর্জেন্টিনার আজকের এই সফলতার পিছনে দেখবেন সাবেক আর্জেন্টাইন খেলোয়াড় থেকে শুরু করে বর্তমান সবাই কোনো না কোনো ভূমিকায় আর্জেন্টিনার সাথে জড়িত। কেউ কোচ হিসাবে, কেউ দর্শক হিসাবে, কেউ পরামর্শদাতা, নানান ভাবে দিয়ে যাচ্ছে আর্জেন্টিনাকে সমর্থন। কিন্তু ব্রাজিলের কেউ নেই। রোনালদিনহো কোপা আমেরিকার আগে যেটা বললো, সেটার কি কোনো যুক্তি আছে? এই তরুণ দলটার খেলোয়াড়রা কাকে দেখে শিখবে? ৫. আইকন খেলোয়াড়ের অভাব। ব্রাজিল ফুটবলে কখনো একটি জেনারেশনে একটি আইকন খেলোয়াড় ছিল না। ১১ জন খেলোয়াড়ই ছিল আইকন, কিন্তু তাদের মধ্যে লিডার ছিল একজন, যাকে কেন্দ্র করে পুরো খেলাটা বিল্ড আপ করা হতো। পেলের দলের দিকে তাকালে তেমনটাই দেখবেন, আবার রোনালদো নাজারিওর দলের দিকে তাকালেও তেমনটাই দেখবেন। কিন্তু নেইমারের দলে নেইমার ব্যতীত কে আছে আইকন খেলোয়াড়?
2022 বিশ্বকাপ শেষে সুয়ারেজ বলেছিল, যদি ব্রাজিল বিশ্বকাপ জিততে চায় তাহলে নেইমারের জন্য সকলকে জীবন দিয়ে খেলতে হবে, যেমনটা 2022 বিশ্বকাপে মেসির জন্য তার দলের খেলোয়াড়রা করেছে। এই কোপা আমেরিকাতে যদি দেখেন তাহলে দেখবেন ভিনির জন্য কি ব্রাজিল দলের খেলা উচিত ছিল না? যেখানে দেখেই বোঝা যাচ্ছে ভিনিকে কেন্দ্র করে খেলাচ্ছে দরিপাল, সেখানে সবার কি উচিত ছিল না ভিনিকে ব্যালন ড'র জিততে সাহায্য করা? কিন্তু না, সবাই খেলেছে নিজের জন্য। সেটা বিপক্ষ দলের ডি বক্সে শট নেওয়া দেখেই বোঝা যায়। সবাই গোল করতে চায়। হ্যাঁ, বুঝলাম ভিনি কোনো লিডার না, কিন্তু কোচ যেহেতু ভিনিকে কেন্দ্র করে দলকে খেলাচ্ছে এবং ভিনির সামনে সুযোগ রয়েছে ব্যক্তিগত শিরোপা অর্জনের, তাহলে কি দলের অন্য খেলোয়াড়রা তাকে সাহায্য করা উচিত ছিল না? 6. ব্রাজিলিয়ান সমর্থকদের পাশে না থাকা। এটার জন্য এককভাবে দেশের জনগণকে দোষ দেওয়া যাবে না, কারণ খেলোয়াড়রা ছুটি পেলেও দেশে যায় না। দেশের জনগণের সাথে অ্যাজ এ ব্রাজিলিয়ান হিসাবে এঙ্গেজমেন্ট নাই, যেখানে ক্লাবের হয়ে খেলার সুবাদে ওই পার্টিকুলার দেশের মানুষের সাথে যতটুকু কানেক্টেড তার 10%ও নেই দেশের জনগণের সাথে। একটা বিশেষ উদাহরণ দিই, নেইমার কিছুদিন আগে বলেছে ব্রাজিলের দেশের সমর্থকরা এখন আর ব্রাজিল দলকে নিয়ে সেই আবেগ আর দেখা যায় না, যেটা নেইমারকে খুব কষ্ট দেয়। 2023 সালে যখন ব্রাজিল আর্জেন্টিনার সাথে হেরে গেল, তখন এনরিকো বলেছে, মাঠে অনেক ব্রাজিলিয়ান দর্শককেই খেয়াল করলাম, তারা ব্রাজিলিয়ান হওয়া সত্ত্বেও মেসিকে চিয়ার করতেছে। এই ব্যাপারগুলো খুবই মারাত্মক ক্ষতি করছে ব্রাজিল দলকে। এই কোপা আমেরিকায় দানিলোর সাথে ব্রাজিল ফ্যানদের খারাপ ব্যবহার, যেটা আগে কখনো দেখা যায়নি, এটা ঠিক হচ্ছে না ব্রাজিলিয়ান সমর্থকদের। কিন্তু আবার অপরদিকে ব্রাজিলের খেলোয়াড়রা কি তাদের জনগণের সাথে কানেক্টেড, যে খেলোয়াড় ও জনগণের মাঝে এফেকশন তৈরি হবে, যেটা ব্রাজিল দর্শককে মাঠে ব্রাজিলের জন্য গলা ফাটাতে বাধ্য করবে? এটাও ভাবার বিষয়। নেইমার বা ব্রাজিলের আগের তারকা খেলোয়াড়রা তারা ইউরোপের ক্লাবে গেছে, কিন্তু একটা লম্বা সময় ব্রাজিলের ক্লাবে খেলে, কিন্তু এখন 17-18 না হতেই তারা ইউরোপের ক্লাবে চলে যাচ্ছে এবং সে নিজেকে ইউরোপিয়ান ভেবে বসছে। তাহলে কিভাবে ব্রাজিলের জার্সির প্রতি টান বা ডেডিকেশন থাকবে এই খেলোয়াড়দের? এবার আসি, কেন ব্রাজিল ফুটবল ধ্বংস মানে পুরো ফুটবল বিশ্বের ফুটবল ধ্বংস। আপনি যদি ইউরোপীয় 5টা প্রথম সারির লিগ দেখেন, দেখবেন একটা বড় অংশ ব্রাজিলিয়ান। এমন ভাবে যদি ব্রাজিল ফুটবল গ্রাফ নিম্নমুখী থাকে, তাহলে ব্রাজিলের নতুন ফুটবল তৈরিতে বাধা পড়বে এবং এর ফলে ইউরোপিয়ান ক্লাবগুলো সাফার করবে। এখন বলতে পারেন কেন সাফার করবে? দেখেন, এমনিতেই রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল, ম্যান সিটি, পিএসজির মতো বড় বড় ক্লাবরা ব্রাজিল খেলোয়াড়দের দিকে তাকিয়ে থাকে না, কারণ এই দেশ থেকে প্রতিভাবান খেলোয়াড় আসে, তাই তাকিয়ে থাকে। এভাবে যদি ব্রাজিল ফুটবল ধ্বংসের দিকে যেতে থাকে, তাহলে ব্রাজিল ফুটবলের যে প্রতিভা তৈরির কারখানা বলা হতো, সেখান থেকে আর ফুটবলার তৈরি হবে না। এতে ইউরোপের ক্লাবগুলোর জন্য সমস্যার কারণ হবে। এখন বলতে পারেন, ফুটবলার না আসলে কেন ইউরোপের ক্লাবগুলোর সমস্যা হবে? তারা অন্য দেশ থেকে ফুটবলার নেবে, এটা সবসময় সম্ভব না। কারণ ব্রাজিল ফুটবলের সমস্যা হলে সেখান থেকে খুব দ্রুতই লাতিন আমেরিকার সবগুলো দেশে সমস্যা সৃষ্টি হবে। আর ভালোভাবে যদি বলি, পেলেদের সময় লাতিন আমেরিকার কোনো দেশ কিন্তু ইউরোপের কোনো ক্লাবে খেলোয়াড় তেমন একটা যেত না। এর কারণ কি জানেন? আশা করি সবাই জানেন, তারপরও বলছি। কারণ তখন লাতিন আমেরিকার ক্লাবগুলো ছিল ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ও সুনামধন্য ক্লাব, এবং আজ ইউরোপের ক্লাবগুলো যেমন, তখন লাতিন আমেরিকার ক্লাবগুলো তেমন ছিল। কিন্তু কালের বিবর্তনে লাতিন আমেরিকার ক্লাবগুলোর সকল সুনাম ও জনপ্রিয়তা ইউরোপীয় ক্লাবগুলোতে চলে গেছে। এর কারণ সেখানে টাকা বেশি এবং সুন্দর লাইফস্টাইল এবং আধুনিক প্রযুক্তি আছে। তাই দলে দলে লাতিন আমেরিকার খেলোয়াড়রা ইউরোপে পাড়ি জমাতে শুরু করে। লাতিন আমেরিকার ক্লাব তার জায়গা হারায় ইউরোপের ক্লাবগুলোর কাছে। তাই ব্রাজিল ফুটবল কলাপস মানে ইউরোপীয় ফুটবলও কলাপস করবে। এখন আসি, কি করা যেতে পারে ব্রাজিল ফুটবলকে বাঁচাতে? এর জন্য দরকার ব্রাজিলের সাবেক ফুটবলারদের এখন এক টেবিলে নিয়ে আসা। এখন যদি পেলে বেঁচে থাকতো, তাহলে অনেক আগেই এই ব্যবস্থা নিত আমি মনে করি। তাই ব্রাজিল ফুটবল ফেডারেশনের উচিত কাফু, রোনালদো, রোনালদিনহো, কাকা, কার্লোসদের সাথে জরুরি ভিত্তিতে মিটিং করা এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করা। তাদের কোনো না কোনো দায়িত্ব দেওয়া, এবং কাকা যেহেতু কোচিং ট্রেনিং নিয়েছে, তাকে ইউরোপে পাঠিয়ে কোনো সফল কোচের অধীনে ন্যূনতম 1 বছর অ্যাসিস্ট্যান্ট কোচ রাখা। সিলভা যেহেতু দেশে ফিরেছে, সে ভবিষ্যতে কোচ হতেও আগ্রহী, ইউরোপীয় ক্লাবের কোনো কোচের অধীনে পাঠিয়ে দেওয়া, যেহেতু সে ব্রাজিল দলে আর ফিরতে পারবে বলে মনে হয় না। এতে করে তারা ইউরোপীয় ক্লাবে কোচিং করিয়ে কোচিং এর অভিজ্ঞতার পাশাপাশি দেশে এসে প্রথম কিছুদিন দেশীয় ক্লাবে এবং তারপর জাতীয় দলের সাথে তাদের যুক্ত করা যেতে পারে। এভাবে সমাধানের দিকে আসতে হবে।
আর আমি বিশ্বাস করি ব্রাজিল ফুটবল ফেডারেশন সিলভাকে যদি এমন অফার করে তাহলে সে হাসি মুখে অবসর নিয়ে দায়িত্ব পালনে নিজেকে সম্মতি জানাবে। আর এনরিকের মতো তরুণ খেলোয়াড়দের পথ দেখাতে হলে সাবেক খেলোয়াড়দের আসা দরকার। তারা এনরিকের মতো তরুণ খেলোয়াড়দের এই 5 স্টারের ঐতিহ্য বোঝাতে পারবে। কিভাবে এসেছে এই 5 স্টার, কত ত্যাগ, কত কষ্ট, কত পরিশ্রমের ফসল এই 5 স্টার, সেটা বোঝাতে পারবে।